জামায়াত নিয়ন্ত্রিত প্রশাসনে ঘুষ দুর্নীতির মহোৎসব। নাম মোহাম্মদ ইয়ারউদ্দিন। আজ তিনি রাজধানীর বিলাসবহুল 3 স্টার হোটেল ৭১-এর একটি বিশেষ সুইটে থাকেন। নিজেকে পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা দাবি করলেও তার সেই পরিচয় নিয়ে সন্দেহ রয়েছে। প্রকৃত পরিচয় তিনি তদবির বাণিজ্যের একজন শক্তিশালী হোতা। বৈধ ব্যবসা বা উপার্জনের কোনো উৎস নেই বললেই চলে। আওয়ামী লীগ আমলে দুদক কমিশনার মোজাম্মেল হক খানের ঘনিষ্ঠ হয়ে তদবির বাণিজ্যের অভাবনীয় উত্থান ঘটে তার। কমিশনার স্বরাষ্ট্র ও জনপ্রশাসন সচিব থাকাকালে তিনি প্রভাবশালী তদবিরকারীদের পরিণত হয়। বর্তমানে তার রাজনৈতিক পরিচয় জামাত ঘনিষ্ঠ। তিনি প্রকাশ্যে বলেন তিনি মন্ত্রী পরিষদের সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের লোক, একই জেলার মানুষ, কখনো আত্মীয় পরিচয় দেন। তার দাবি সচিবের পক্ষ থেকে তিনি কর্মকর্তাদের পদায়ন ও পদোন্নতি সংক্রান্ত কন্ট্রাক্ট নেন। শুধু তিনি নন, অন্তর্বর্তী সরকারের সময় এমন অসংখ্য এজেন্ট সৃষ্টি হয়েছে যারা মন্ত্রী পরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে কেন্দ্র করে প্রশাসনে ডিল বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচার, প্রলোভন, নিয়োগ, পরামর্শক চুক্তি এখন প্রকাশ্য গোপন রহস্য। সবচেয়ে আলোচিত চুক্তিগুলোর একটি সমাজ কল্যাণ সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফের। অভিযোগ, সচিব হওয়ার আগে তিনি ইয়ারউদ্দিনের সঙ্গে 25 কোটি টাকার লিখিত চুক্তি করেন। 300 টাকার স্ট্যাম্পে চুক্তি, 5টি তারিখবিহীন চেক এবং পরামর্শক নিয়োগ। এরপরে তিনি সচিব হন। এর থেকে স্পষ্ট চুক্তিভিত্তিক পদোন্নতি এখন প্রশাসনের অঘোষিত নিয়মে পরিণত হয়েছে। বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন তদবির সিন্ডিকেট তাদেরও প্রস্তাব দিয়েছে। ডিসি থেকে সচিব সবার দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে তারা। এক অতিরিক্ত সচিব জানান তাকে বলা হয় টাকা লাগবে না, শুধু সম্মতিপত্র ও তারিখবিহীন চেক। আপনি চেয়ারে বসলেই আমরা কাজ করিয়ে টাকা তুলব। অর্থাৎ ঘুষের টাকা কর্মকর্তাকে দিতে হবে না, চেয়ারে বসে সিন্ডিকেটকে সুবিধা দিলেই হবে। ঘুষ সংগ্রহ করবে মধ্যস্থতাকারীরা। প্রশাসনে এ এক নতুন দুর্নীতির অধ্যায়। সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী নাম বাণিজ্য সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান। তার চুক্তিপত্র ও তারিখবিহীন চেক সামাজিক মাধ্যমে ভাইরাল। অভিযোগ, অতিরিক্ত সচিব থেকে সচিব, পরে অর্থ বিভাগের দায়িত্ব এবং অবশেষে এনবিআর চেয়ারম্যান হওয়ার জন্য প্রায় 395 কোটি টাকার ডিল করেন তিনি। শুধু এনবিআর চেয়ারম্যান পদের জন্য 300 কোটি টাকার চুক্তির কথাও উঠে আসে। এমন ভয়াবহ অভিযোগের পরও কোনো সংস্থাকে তদন্তে নামতে দেখা যায়নি। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান সৈয়দ নুরুল বাশিরও 60 কোটি টাকার চুক্তির ঘটনায় আলোচনায় ছিলেন। এই সিন্ডিকেটের খুঁটিনাটি বোঝা যায় দুদকের সাবেক সচিব ডক্টর মোখলেসুর রহমান ও তার সহযোগী মোহাম্মদ এরফানুল হকের কার্যক্রমে। তারা প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করতেন, যদিও দুজনকেই পরে সরানো হয়েছে। ততদিনে সিন্ডিকেট শক্ত জাল বিস্তার করে। সবচেয়ে প্রভাবশালী অবস্থানে আছেন মন্ত্রী পরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। প্রশাসনে যাকে জামায়াতের আমির আখ্যা দেওয়া হয়, তার গুরু হিসেবে পরিচিত সাবেক শীর্ষ আমলা আলী ইমাম মজুমদার অভিযোগ, তিনিই প্রথম জামায়াত লীগ প্রশাসন কাঠামোর সূচনা করেন। এছাড়াও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের অত্যন্ত প্রভাবশালী সদস্য মোহাম্মদ ফাজুল কবির খান, তাকে সরাসরি জামায়াতের রুকন বলা হয়। বিপুল উন্নয়ন বাজেট তার নিয়ন্ত্রণে, ফলে প্রশাসনিক সিদ্ধান্তে তার প্রভাব সর্বাধিক। প্রশাসন বিষয়ক উপদেষ্টা কমিটিতেও তার মতামতই প্রাধান্য পায়। এর মাধ্যমে প্রশাসনে তার অবস্থান আরও শক্তিশালী হয়। সরকারি গোয়েন্দা সংস্থার রিপোর্টও এসেছে ডক্টর শেখ আব্দুর রশিদের নেটওয়ার্ক শক্তিশালী এবং তা প্রশাসনের স্বচ্ছতার জন্য বড় হুমকি। প্রধান উপদেষ্টা কার্যালয়ের মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া ও সচিব মোহাম্মদ সাইফুল্লাহ পান্নাও এক সিন্ডিকেটের অংশ বলে অভিযোগ। এক নারী সচিবের স্বামীর বর্ণনা, এজেন্টরা তার কাছেও চুক্তি প্রস্তাব নিয়ে যায়। তিনি জানান হাতে কলমে দেখেছেন কিভাবে ঘুষ 3 ভাগে ভাগ হয়। একাংশ যায় জামাত ও এনসিপির রাজনৈতিক তহবিলে, আরেক অংশ মধ্যস্থতাকারীদের, বাকিটা প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রভাবশালী ব্যক্তিদের কাছে। ঘুষের এমন খোলামেলা হিসাব বাংলাদেশ প্রশাসনেও অতীতেও ছিল না। এখন সামাজিক মাধ্যমে প্রচারিত হিসাব প্রশাসনের সচিবদের মধ্যে আওয়ামীপন্থী 34, জামায়াতপন্থী 29, বিএনপিপন্থী 5 এবং সুবিধাবাদী 10 জন। কিন্তু নিয়ন্ত্রণ জামায়াতের হাতে, কারণ তাদের হাতে নিয়োগ, পদায়ন, দায়িত্ব বন্টনের সুতো। একদিকে সৎলোকের শাসন, অন্যদিকে খোলাখুলি স্ট্যাম্পে ঘুষ চুক্তি। দেশের প্রশাসনে এত প্রকাশ্য দুর্নীতি, এত বড় পরিসরের ক্ষমতার ব্যবসা, এটা কেউ কল্পনাও করেনি। প্রশাসনের ভিতরেই এখন প্রশ্ন, এত প্রমাণ, এত আলোচনা, এত প্রতিবেদন, তারপরও কেন নীরব সরকার? কেন কোনো তদন্ত নয়? লাভবান কারা? এক কথায় অন্তর্বর্তী প্রশাসন এখন এমন এক বাস্তবতা যেখানে ঘুষ শুধু উঠছে না,
চুক্তিপত্রে স্বীকৃতি পাচ্ছে। প্রভাবশালী মহল মিলে গড়ে তুলেছে এক অদৃশ্য সরকার, যার নেটওয়ার্কের বাইরে কেউ নিরাপদ নয়।